আরে আমাদের সাথে খেলা অত সহজ নয়। আমরা খেলার আগে পিচটা দেখে নিই, আমরা খেলার আগে খেলাটা জেনে নিই। আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমাদের রাজ্য সরকারকে জানাই এ গ্র্যান্ড স্যালিউট। স্যালিউটটা আমি দাঁড়িয়ে করতাম, কিন্তু দাঁড়িয়ে করলে ক্যামেরার বাইরে চলে যাব, তার জন্য বসে করতে বাধ্য হচ্ছি, কিন্তু স্যালিউটটা করা উচিত ছিল দাঁড়িয়ে। এইবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে রাজ্য সরকারকে হঠাৎ কেন স্যালিউট জানাচ্ছি। ভাই, তার কারণ বর্তমান সময়ে আমাদের রাজ্য সরকার যে কাজটা করে দেখিয়েছে, আমার মনে হয় না, আমার কেন আপনাদেরও মনে হবে না যে অতীতে কোনো রাজ্যের সরকার এই ধরনের কাজ করে দেখাতে পেরেছে। কোনো রাজ্যের সরকার কেন, কোনো দেশের সরকার এই কাজ করে দেখাতে পেরেছে কিনা আমার জানা নেই। না, জাস্ট তোমরাই ভাবো, একটা মানুষ পরীক্ষা দিচ্ছে 70 মার্কের, আর সেই পরীক্ষায় কাট অফ কত আসছে? 73, 74, 75, 76 কিংবা 77, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম কাট অফ আসছে। না মানে তোমরাই বলো, আমি যদি পরীক্ষা দিচ্ছি 70 মার্কের, ঠিক কোন জাদুতে আমি 74, 75, 76 কিংবা 77 পাবো? ঠিক কোন জাদুতে পেতে পারি? একটু তোমরাই কমেন্ট করে জানাও তো। এইবার ঠিক এইখানেই সরকার পক্ষ থেকে একটা দাবি তোলা হচ্ছে যে আমরা তো অলরেডি আগের থেকেই নোটিশে বলে দিয়েছিলাম যে যারা অলরেডি টিচার্স ছিলেন তাদের জন্য 10 মার্কস অ্যাড করে তারপর কাট অফ আনা হবে। যদি এমনটাই হয় তাহলে ফ্রেশার্সদের জন্য কেন নোটিশটা করা হয়েছিল? ফ্রেশার্সরাও এই পরীক্ষায় বসতে পারে, তাদের জন্য কেন নোটিশটা করা হয়েছিল? কেবলমাত্র কোটি কোটি টাকাগুলো লুট করার জন্যে? না, ফ্রেশার্সরা তো কেবলমাত্র দিচ্ছে 70 মার্কের পরীক্ষা, 60-এর লিখিত পরীক্ষা এবং 10 মার্ক এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর দেওয়া হচ্ছে। তাহলে আর বাকি 10 মার্ক তারা তো পাবে না, টোটাল 70 মার্কের পরীক্ষা দিচ্ছে। তাহলে এখান থেকে আলটিমেট কি দাঁড়ালো? যে কোনো ফ্রেশার্সই চাকরি পাবে না, কিন্তু তাদের থেকে কোটি কোটি টাকা এইভাবে লুট করে নেওয়া হলো। ইভেন সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক রেজাল্ট দেখলাম ফ্রেশার্সদের, যারা লিখিতয় 60-এর 60 পেয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানে 10-এর 10 পেয়েছে, অর্থাৎ 70 মার্কসের পরীক্ষায় তারা 70 পেয়েছে, অর্থাৎ 100% নাম্বার পাওয়ার পরেও তারা ইন্টারভিউর জন্য ডাক পেল না এবং চাকরিটাও পাবে না। ভাই, আমি ঠিক বুঝতে পারছি না কোন পরীক্ষাতে 100% নাম্বার পাওয়ার পরেও চাকরি পাওয়া যায় না। এটা কেবলমাত্র আমার এই পশ্চিমবঙ্গেই হতে পারে। আমি আজকে ইলিগাল না লিগাল সেটা আপনারা কিভাবে বলবেন? আপনারা বলছেন যে রোহিঙ্গা ইলিগাল, আপনারা বলছেন যে রোহিঙ্গা ইলিগাল। ভাই, আমি ঠিক এটা বুঝতে পারি না, এরা ঠিক কি খেয়ে সোশ্যাল মিডিয়ার সামনে কথাবার্তা বলতে আসে, বক্তৃতা রাখতে আসে? রোহিঙ্গা ইলিগাল নয়, রোহিঙ্গা কি লিগ্যাল নাকি? যাদের 2002-তে কাগজ ছিল তারাই শুধু লিগাল, মানে এটার কি বেসিস আমাকে একটু বলুন। হ্যাঁ ভাই, তোকেই বলছি, যাদের 2002-এর লিস্টে নাম নেই তারা ইললিগ্যাল, এমনটা নয়। আমার নিজেরই 2002-এর লিস্টে নাম নেই, কিন্তু আমার বাবা মার 2002-এর লিস্টে নাম রয়েছে। যাদের বাবা মারও 2002-এর লিস্টে নাম নেই তাদের তো ঠাকুমা কিংবা ঠাকুরদার নাম 2002-এর লিস্টে অবশ্যই থাকা উচিত। আর যদি এমনটা না হয় ঠাকুমা কিংবা ঠাকুরদার নামও 2002-এর লিস্টে নেই যাদের, তাহলে তারা ঠিক কোথাকার বাসিন্দা? তারা আমাদের দেশের হতে পারে? আদৌ হতে পারে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আর এই সাধারণ জিনিসটা নাকি এ বুঝতে পারছে না। যাদের 2002-তে কাগজ ছিল তারাই শুধু লিগাল, মানে এটার কি বেসিস আমাকে একটু বলুন। তাহলে কি বলা চলে? এই আদ্দামরা এসআইআর বিষয়টা কি সেটা না বুঝেই আন্দোলন করতে চলে এসছে, এখানে নাটক করতে চলে এসছে। কিচ্ছু না, বিজেপি সরকারের এটা একটা প্রোপাগান্ডা। এনআরসি সিএ করে আমাদেরকে বাতিল করা হচ্ছে কেন? কারণ আমরা সাধারণ মানুষের সাথে, এই বিজেপি নোংরা প্রোপাগান্ডা আমাদের সামনে করাতে পারবে না। আমরা বাংলার মানুষ এই এনআরসি, এই সিএ, এই এসআইআর কে সারাক্ষণ তার বিরোধিতা করে যাবো। প্রথমত এ যেভাবে অঙ্গভঙ্গি করছে, যেভাবে হাত পা এদিক ওদিক নাড়ছে, তাতে করে এর এখানে আসা একদম উচিত হয়নি। এর যাওয়া উচিত ছিল কোনো নাট্যমঞ্চে, সেখানে গিয়ে নাটক করা উচিত ছিল। আর নিহাতি যদি কোনো নাট্যমঞ্চে যেতে না চায় তাহলে এর যাওয়া উচিত কোনো এক চিড়িয়াখানায়, যেখানে গিয়ে কোনো একটা খাঁচার মধ্যে থেকে এইভাবে যদি হাত পা নাড়ে তাহলে কিন্তু শিশুরা খুব আনন্দ পাবে, খুব এন্টারটেইন হতে পারতো। এবং দ্বিতীয়ত এ যেটা বলছে এনআরসি সিএ করে আমাদেরকে বাতিল করা হচ্ছে, ভাই এদেরকে আর কত করে বোঝাবো যে এটা এনআরসি নয়, এটা এসআইআর। এই এসআইআর এর মধ্য দিয়ে ভোটার তালিকাকে সংশোধন করা হচ্ছে যাতে করে একটা স্বচ্ছ ভোটার তালিকা বেরোতে পারে 2025-এ। আর সেটাকে এরা এনআরসি এনআরসি এনআরসি, সবার একই কথা। আর কত বোঝাবো এদেরকে? এরা কি বাচ্চা, শিশু, প্যান্টে করে হিসু? নির্বাচন কমিশন করছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছি বিজেপির সংখ্যা কিছু কিছু সেটে বেড়েই যায়, মানে তাদের মানে যারা ভোটার যারা টোটাল ভোটার ইয়েতে ছিল
তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা ক্রমশ দেখতে পাচ্ছি কংগ্রেস সেই প্রমাণগুলো নিয়ে আসছে কিভাবে বিজেপি নিজের ভোটার বেস বাড়াচ্ছে কিছু কিছু অঞ্চল। ভাই এই গান্ডুগুলো এখনো এসআইআর এর বিরোধিতায় আন্দোলন করে চলেছে, কিন্তু আমাদের রাজ্যে যে বর্তমান সময়ে এই 70-এর পরীক্ষায় কাট অফ আসছে, 75-77 এই ধরনের কাট অফ আসছে, অর্থাৎ কোনো ফ্রেশার্সই চাকরি পাবে না, কিন্তু তাদের থেকে কোটি কোটি টাকা এইভাবে তুলে নেওয়া হলো, বলা চলে লুট করা হলো। এর বিরোধিতায় কেউ আন্দোলনে নামছে না, এদের কাউকে আমি দেখলাম না এখনো আন্দোলন করতে। সেইভাবে শিক্ষকরাই কয়েকজন আন্দোলন করছেন, কিন্তু যদি এইভাবেই চলতে থাকে আমাদের রাজ্যের অবস্থা, তাহলে বুঝে নাও ভবিষ্যৎটা ঠিক কোন দিকে এগোচ্ছে। আমাদের বাড়িতে এসআইআর ফর্ম এসছে কিনা আমরা এখনো যাই, আমার বাড়িতে এখনো এসআইআর ফর্ম আসেনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভাই একে প্রশ্ন করা হচ্ছে যে আপনাদের বাড়িতে কি এসআইআর ফর্ম এসছে, তখন এ বলছে যে আমার জানা নেই, আমি ঠিক জানি না। এবং ঠিক তারপর বলা হচ্ছে যদি আসে, ফর্ম তো আসবে অবশ্যই, এলে তখন কি ফর্ম ফিল আপ করে জমা দেবেন, তখন বলছে এটা আমি আপনাদের সামনে বলবো না, আপনাদেরকে বলবো না। কিন্তু ভাই আমি তোমাদেরকে বলে রাখি যে এর বাড়িতে এসআইআর ফর্ম আসবে এবং এ এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দিতে বাধ্য, এটা এ নিজেও ভালো করে জানে। সুতরাং তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি নিজে তো ফর্ম জমা দিচ্ছি, কিন্তু আমি মানুষকে রাস্তায় এসে এইভাবে তাতাচ্ছি, এটাই দাঁড়ালো আলটিমেট। ওরা জানতোই না কি ডকুমেন্টস কি আছে, সকালে কুড়াতে যাচ্ছে, রাত্রিরে আসছে বিক্রি করে, তো ডকুমেন্টস করার সময় কোথায় ওনাদের? যারা ভারতীয় নয় তাদেরকে তো নাগরিকত্ব প্রমাণ করতেই হবে, ওনাদেরকে বের করতে হবে কেন? দেখছি 1 বছর হয়েছে, কে নতুন কেউ এসছে তার বিরুদ্ধে আমি বলবো কি হ্যাঁ এ আমাদের দেশের নাগরিক নেই, সেটা আমি জানাতে পারবো, কিন্তু বের করে দেবেন সেটা তো অধিকার নেই না। কেউ বি কোনো জায়গায় থাকতে পারে, সবেরই অধিকার আছে, ফুটে থাকতে পারে, কেউ কোনো পাড়ে থাকতে, কোনো দেশে থাকতে পারে। ভাই তাহলে বুঝতে পারছো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি এদের ভালোবাসা, এদের টান, এদের মায়াটা ঠিক কতখানি রয়েছে। এ যেটা বলতে চাইছে যারা এসেছে আমার এই বাংলাতে, বাংলাদেশ থেকে যারা এই বাংলাতে প্রবেশ করেছে তাদেরকে তাড়ানোটা উচিত নয়, তাদের তাড়ানোর কোনো অধিকার নেই ভারতবর্ষের, কিন্তু বের করে দেবেন সেটা তো অধিকার নেই না। তাই নাকি? সেই সঙ্গে আরো বলছে যে কোনো মানুষ যেখানে থাকতে পারে, যে যেখানে খুশি থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, কিন্তু কোনো মানুষকে তার নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে যেতে হলে তার জন্য চাই পাসপোর্ট, আর পাসপোর্টে যথেষ্ট একটা ভালো অ্যামাউন্টের টাকার প্রয়োজন হয়, এবং সেই পাসপোর্টের সাহায্যে লিগেলভাবে সেই দেশে তুমি প্রবেশ করতে পারো এবং সেখানে কাজ করো এবং থাকতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যারা ইললিগেলি কাঁটাতাড়ের বেড়া টোপকে যারা প্রবেশ করেছে সেটাকে বলা হয় ইললিগেল, এবং সেইভাবে কেউ থাকতে পারে না কোনো দেশে, আর সেটাকেই বলা হচ্ছে অনুপ্রবেশ। এ আমাদের দেশের নাগরিক নেই, সেটা আমি জানাতে পারবো, কিন্তু বের করে দেবেন সেটা তো অধিকার নেই না। কেউ বি কোনো জায়গায় থাকতে পারে, সবেরই অধিকার আছে। এরা বোধ হয় লিগেল আর ইললিগেল ব্যাপারটা ঠিক জানে না। যদি তুমি কোনো দেশের পাসপোর্ট নেওয়ার পর সেখানে গিয়ে থাকো তাহলে তাতে কোনো সমস্যা নেই, এবং সেই পাসপোর্টের একটা ভ্যালিডিটি টাইম থাকে, সেই টাইম পিরিয়ডের মধ্যে তুমি থাকো, আবার চলে আসো পুনরায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি ইললিগেলভাবে কাঁটাতাড়ের বেড়া ক্রস করে তুমি এসে থাকবে এখানে, বাংলাদেশ থেকে এখানে এসে থাকবে, সেটাকে লিগেল ভাবে বলবে, এটা তো হয় না। যারা বাংলাদেশি তাদের প্রবলেম নেই, মানে তারা ভারতে থাকলে সমস্যা নেই। আমি তো মানবই না, কেন কোনো জায়গায় থাকতে পারে, থাকতেই পারে, বাংলাদেশিরা থাকতে পারে বলছেন, আমি চাই কেন থাকতে পারে না, ওরাও মানুষ, ওদেরই অধিকার আছে। তাহলে ভাই বুঝতে পারছো তো বাংলাদেশিদের প্রতি ভালোবাসাটা ঠিক কতখানি। সেই সঙ্গে ইনি এটাও বলছেন যে ওরা তো জাস্ট আসছে এখানে, কাজ করছে, আবারও চলে যাচ্ছে, ওরা তো আর এখানে রেগুলার থাকছে না। আমি তো কাজ করতে আসছে আবার চলে যাচ্ছে, এমনি তো আমি কাউকে দেখিনি কি ওরা থাকছে, রেগুলারই আসে কাজ করছে চলে যাচ্ছে, সেটা আমি দেখলাম। কিন্তু কেউ আছে যে রেগুলারই থাকছে, সেটা তো আমি দেখলামই না। রেগুলারই থাকছে এমন দেখেননি? না, আমি রেগুলার দেখিনি। প্রথমত ইনি বলছেন যে রেগুলার থাকছে এরকম কাউকেই নাকি দেখেননি, তা ভালো কথা। সেই সঙ্গে আরো বলছেন যে কাজ করতে আসতেই পারে, কাজ করে তো চলে যাচ্ছে। আশা করি তোমরা অনেকেই জানো যে দুবাইতে আমাদের এখানকার অনেকেই গিয়ে সেখানে কাজ করে, তো সেখানে যাওয়ার জন্য কিন্তু পাসপোর্ট লাগে, এমনি এমনি সেখানে চলে যাওয়া যায় না। ঠিক একইভাবে বাংলাদেশ থেকে কোনো মানুষকে যদি আমাদের দেশে আসতে হয় পাসপোর্টের প্রয়োজন, ভিসার প্রয়োজন, কিন্তু এরা ইললিগাল ভাবে কাটা তার ক্রস করে প্রবেশ করছে, কাজ করছে, আর সেখানে এরা আরো বড় বড় গলায় কথা বলছে, মানে চোরের মায়ের বড় গলা যেটাকে বলা চলে আর কি। এসআইআর হলে সমস্যাটা কোথায়? এসআইয়ের তো আমি যতটা জানি, এসআইয়ের একটা মানে নাম দিয়ে, যেটা এনআরসি ছিল সেটা ঘুরিয়ে আবার এসআইয়ের করে দিয়েছে। এখানে আছে এনআরসি তো আলাদা, এসআইআর আলাদা, একই আছে, নামটা চেঞ্জ করেছে, একই আছে। এবং 2025-এ এসেও আমরা দেখছি যে তারা যখন এসআইআর লাগু করার চেষ্টা করছে তখন আসলেই তারা ঘুরপথে এনআরসি করছে। তাহলে মুখগুলো শুধুমাত্র আলাদা কিন্তু বক্তব্য সবার ওই একই, এসআইআরটা নাকি এনআরসি। এদিকে আবার বলা হচ্ছে যে কোটি কোটি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী
যে ঢুকেছে এই ভারতবর্ষে সেটার প্রমাণ দিক না। কোটি কোটি রোহিঙ্গা যে ধরা মানে ঢুকে পড়েছে, তারা বলছে যে খতিয়ানটা দিচ্ছে, তারা একটু প্রমাণটা দেখাক না। আরে ভাই, কত অনুপ্রবেশকারী রয়েছে আমার এই পশ্চিমবঙ্গে, সেটাই তো দেখার জন্য এই SIR করা হচ্ছে। আর এটা হওয়ার পরই তো প্রমাণিত হয়ে যাবে। আর এমনিতেও সোশ্যাল মিডিয়াতে যা দেখছি ভিডিওগুলো, এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে আসলেই কত রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী রয়েছে। আমি তো কিছু ভাঙতে আসিনি, আমি এখানে মানুষকে বোঝাতে এসেছি যে ঘুরপথে মানে SIRটা আসলে ঘুরপথে NRC করাই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।